হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আবার আমরা শুরু করব সাতটা বই থেকে এমসিকিউ সমাধানের ক্লাস। আজকে আমরা করছি কার্য শক্তি ক্ষমতা অধ্যায় থেকে এমসিকিউ সমাধানের পার্ট 4। চলো তাহলে শুরু করি আমরা আজকের ক্লাস। আজকে আমরা করব কোশ্চেন নম্বর 33 থেকে। কোনো মেশিন যার ক্ষমতা T⁴n এর সমানুপাতিক, তার দ্বারা কোনো বস্তু সরল রেখায় গতিশীল। টি সময়ে বস্তুটি যে দূরত্ব যাবে তার সমানুপাতিক হলো, অর্থাৎ এখানে ক্ষমতার একটা রাশিমালা দেওয়া আছে। ক্ষমতা বলা হচ্ছে T⁴n এর সমানুপাতিক, এবং টি সময়ে বস্তু যে দূরত্ব যাবে সেটা সময়ের কত ঘাতের সমানুপাতিক হবে আমাদের বের করতে হবে। কোশ্চেন নম্বর 33 আমরা কি দেখতে পেলাম? প্রশ্নানুযায়ী ক্ষমতা, তাই না, পি সমানুপাতি T⁴n, বা আমরা লিখতে পারি পি ইজিক্যাল টু কে T⁴n, তাই না। সমানুপাতি চিহ্ন তুলে দিয়ে আমরা একটা কনস্ট্যান্ট নিয়ে নিলাম। তারপরে এই ক্ষমতা সমান সমান আবার আমরা জানি এফ ভি, ক্ষমতা সমান সমান এফ ভি ইজিক্যাল টু কে T⁴n। আমরা কেন এফ ভি করলাম? কারণ এখান থেকে আমরা পৌঁছাবো কোথায়? আমরা পৌঁছাবো স্মরণের রাশিমালায়, স্মরণে। এফ কে আবার লেখা যায় এম এ ভি কে T⁴n, তারপরে এম ভি এ কে লেখা যায় আবার ডিভি বাই ডিটি কে T⁴n। আবার কি করা যায়? এম ভি ডিভি ইজিক্যাল টু, আচ্ছা এখানে শুধু ভি ডিভি রাখি, ভি ডিভি, এই এমটাকে এপারে নিয়ে আসলাম, তাহলে হলো কে বাই এম, আর ডিটিটাকেও এরপরে নিয়ে গেলাম T⁴n ডিটি, কারণ কে আর এম দুটোই কনস্ট্যান্ট, বস্তুর ভর তো কনস্ট্যান্ট থাকবে। আচ্ছা, এরপরে আমরা কি করব? এখানে করব ইন্টিগ্রেশন 0 টু টি 0 টু ভি, তাই না। লিমিটটা দিয়ে দিলাম 0 টু টি 0 টু ভি। আচ্ছা, এরপরে আমরা ইন্টিগ্রেশনটা করি ভি ডিভি। তোমাদের ইন্টিগ্রেশনের ফর্মুলাটা নিশ্চয়ই জানা আছে। ইন্টিগ্রেশন T⁴n ডিটি সমান সমান কী হয়? Tn+1 বাই n+1। এখানে কোনো পাওয়ার নাই, অর্থাৎ পাওয়ার 1 ধরে নিব। তাহলে কি হবে? ভি 1+1 বাই 1+1 ইজিক্যাল টু কে বাই এম, তাহলে এটা হবে T⁴। আচ্ছা, লিমিটটা বসিয়ে দিই 0 টু ভি n+1 বাই n+1 0 টু টি। আচ্ছা, লিমিটটা বসালেও আমরা একই মান পাবো, ভি স্কোয়ার বাই 2, 0 বসালে তো সব 0 হয়ে যাবে, তাই এটা বসালাম না। আর কে বাই এম টি, এই লিমিটটা বসালে T+1, আর n+1 নিচে থাকবে। আর যখন 0 বসাবো তখন সব 0। এরপরে ভি স্কোয়ার বাই 2 ভি স্কোয়ার। আচ্ছা, এখানে কি করছি? ভি স্কোয়ারটাকে এদিকে রেখে 2 টাকা এপারে করে দিলাম, তাহলে ভি স্কোয়ার ইজিক্যাল টু 2 কে এম n+1 T⁴n+1, ভি স্কোয়ার 2 কে এম n+1। এরপরে আচ্ছা, তারপরে আমরা কি করে দেবো? এটা রুট ওভার ভি ইজিক্যাল টু √2 কে এম n+1 T
n প্লাস ওয়ান। আচ্ছা, এবার এই পার্টটা আলাদা আলাদা করে দিচ্ছি। ভি ইজিক্যাল টু রুট ওভার 2km n প্লাস ওয়ান, আর এটা রুট ওভার ছিল টি টু দি পাওয়ার n প্লাস ওয়ান বাই টু। হ্যাঁ, হাফ করে দিলে সেটা রুট ওভারের সমান হয়, তাই n প্লাস ওয়ান উপরে আছে, নিচে হাফ। এবার এই জিনিসটাকে আমরা ধরে নেব আলাদা একটা ধ্রুবক। আর এই ভিকে আবার কীভাবে লেখা যায়? ds বাই ডিটি। ভিকে আমরা লিখব ds বাই ডিটি, আর এই সম্পূর্ণ ধ্রুবকটাকে ধরে নিলাম k1, তাহলে এটা হলো n প্লাস ওয়ান বাই টু। একটু বড় হচ্ছে অঙ্কটা। আচ্ছা, তারপরে কি করব? dsটা এখানে রাখলাম, k1 t n প্লাস ওয়ান বাই টু, এখানে লিখলাম dt। আবার এটার করব ইন্টিগ্রেশন 0 টু s 0 টু t লিমিট, ইন্টিগ্রেশন 0 টু t s ইজিক্যাল টু k1। আচ্ছা, লিমিট বসালেও তো শুধু এসটাই পাবো। আচ্ছা, তারপরে k1 কনস্ট্যান্টটা বাইরে গেল। এবার t n প্লাস ওয়ান, তাহলে হচ্ছে t n প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান n প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান। আর লিমিটটা বসালে আচ্ছা, লিমিটটা একবার বসিয়ে দিচ্ছি, 0 টু t, আর এটা 0 টু t, এটা সমান সমান এসি হবে। আচ্ছা, এটা কত হচ্ছে? k1, এটা হয়ে যাবে, লসাগু করে দিতে হবে, n প্লাস ওয়ান, এদিকে টু, তাহলে হচ্ছে n প্লাস, আচ্ছা, টি টু দি পাওয়ার n প্লাস থ্রি বাই টু, আর লসাগু করে দিলে এটা হচ্ছে টু আর এক, থ্রি। হ্যাঁ, এটাও তো হবে n প্লাস থ্রি বাই টু, এটাকে এদিকে লিখে দিলাম। আর লিমিটটা যদি আমরা বসাই, টি এর সাপেক্ষে এখানে টি বসবে, আর জিরো বসলে সব জিরো হয়ে যাবে। তাহলে আলটিমেটলি এটাই থাকবে। হ্যাঁ, কে ওয়ান এই জিনিসটা। আচ্ছা, এটা আবার একটা কনস্ট্যান্ট, তাই না? অতএব আমরা লিখতে পারি এই জিনিসটা আবার একটা কনস্ট্যান্ট, এটা সমানুপাতিক টি টু দি পাওয়ার n প্লাস থ্রি বাই টু এর, তাহলে s সমানুপাতি হয় t n প্লাস থ্রি বাই টু এর। ওকে, তাহলে এটা কোন অপশানের সঙ্গে মিলছে? এটা হবে আমাদের অপশান বি। এরপর আমরা করব কোশ্চেন নম্বর 34। একটি পাম্প 15 মিনিটে 40 মিটার উপরে অবস্থিত 30 মিটার কিউব আয়তনের জলাধার 15 মিনিট এ পূর্ণ করে যদি পাম্পের দক্ষতা 30% হয়, তাহলে পাম্পটির ক্ষমতা কত? তাহলে পাম্পটা যে কার্য করেছে সেটা হচ্ছে 15 মিনিটে 40 মিটার উপরে 30 আয়তনের জলাধার পূর্ণ করেছে। আর দক্ষতা দেওয়া আছে মাত্র 30%। এখান থেকে আমাদের ক্ষমতা বের করতে হবে। আগে আমাদের কার্যকর যে ক্ষমতা সেটা বের করব, সেটা যেহেতু দেওয়া আছে। পাম্পটা কি কার্যটা করেছে? পাম্পটা হচ্ছে 15 মিনিটে, পাম্পটা হচ্ছে 15 মিনিটে 40 মিটার উপরে, 15 মিনিটে 40 মিটার উপরে 30 আয়তনের জলাধার, আয়তনের জলাধার পূর্ণ করেছে। এই কাজটা হচ্ছে পাম্পটা করেছে। তাহলে এর কৃতকার্য বের করতে হলে আমরা কি করব? mgh। আমরা জানি কৃতকার্য পাম্পটি দ্বারা যে কার্য হয়েছে, আগে কৃতকার্য তারপরে ক্ষমতা বের করে নেব, কার্যকর ক্ষমতা। কৃতকার্য কি করেছে? mgh। আচ্ছা, mgh, তাই তো? এবার আমরা
যেটা জানি না সেটা হচ্ছে এই জলের ভর। পাম্পটা কী করেছে, এত মিটার কিউব আয়তনের জলাধারকে পূর্ণ করেছে, তাই তো? তাহলে তার মানে 30 m³ জলকে উপরে তুলেছে। এবার জলের আয়তন আমরা জানি, জলের আয়তন হচ্ছে 30 m³। আবার জলের ঘনত্ব হচ্ছে 1000 kg/m³। তাহলে জলের ভর আমরা বের করতে পারবো। অতএব জলের ভর m সমান ইভি বা রো ভি, তাহলে হচ্ছে সমান 1000 × 30 কেজি। এটা হলো আমাদের জলের ভর। হ্যাঁ, আর বাকি রাশিগুলো তো জানাই আছে। তাহলে কৃতকার্য আমরা বের করতে পারবো। আচ্ছা, কৃতকার্য বের করলাম। এবার আমরা কার্যকর ক্ষমতা একবারে বের করে নিই। পাম্পের কার্যকর ক্ষমতা কৃতকার্য বাই সময়, অর্থাৎ mgh/t। কার্যকর ক্ষমতা mgh/t। পাম্প যে পরিমাণ কৃতকার্য করেছে তাকে সময় দিয়ে ভাগ করলে আমরা ক্ষমতা পেয়ে যাব। আচ্ছা, এটা কত হবে? এমটা হলো আমাদের 3 × 10⁴, জিটা হলো আমাদের 9.8, এইচটা হলো 40, টিটা হলো 15 মিনিট। তাহলে সেকেন্ডে করতে হলে 15 × 60। এবার এটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো কি করতে পারি আমরা, এটা দিয়ে এটাকে কেটে দেব 5। আচ্ছা, এটা ক্যালকুলেশন আমি করে রেখেছি। এটা ক্যালকুলেশন, হ্যাঁ, এটা যেটা বের হবে ওয়াটে বের হবে। তারপরে একে 1000 দিয়ে ভাগ করলে কিলোওয়াটে বের হবে। তো এটা হচ্ছে আমাদের এখন 10⁵ × 9.8 × 4 ডিভাইডেড বাই 5 × 60 ডিভাইডেড বাই 1000। এটা হলো কিলোওয়াট। 13.066 কিলোওয়াট। এই ক্যালকুলেশনটা করলে আমাদের 13.066 কিলোওয়াট বেরোবে। ওকে, আচ্ছা, এরপরে আমরা কি করব, তাহলে কার্যকর ক্ষমতাটা বের করতে পারলাম, কিন্তু আর কি দেওয়া আছে যে পাম্পের দক্ষতা কিন্তু 30%। পাম্পের দক্ষতা 30%। এর অর্থ হচ্ছে পাম্পের ক্ষমতা যতই লেখা থাক না কেন, দক্ষতাটা হচ্ছে কার্যকর ক্ষমতা। পাম্পের ক্ষমতা 100%, 100 যদি লেখা থাকে, তার কার্যকর ক্ষমতা যদি 30% লেখা থাকে, এর অর্থ হচ্ছে পাম্প 100-এর মধ্যে মাত্র 30% কাজ করবে। তাহলে আমরা তো কৃতকার্যটা বা কার্যকর ক্ষমতাটা পেয়ে গেছি এতটা, আবার পাম্পের দক্ষতা 30% লেখা আছে, অর্থাৎ ক্ষমতার 30% সমান হচ্ছে এটা। হ্যাঁ, অতএব আমরা লিখব পি ক্ষমতা বাই 30% ইজিক্যাল টু হচ্ছে 13.066। অতএব পি ইজিক্যাল টু 13.066 ইন্টু 100/30। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের যেটা আসে সেটা হচ্ছে 43.56 কিলোওয়াট, 43.36 কিলোওয়াট। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের অপশান ডি। এরপর আমরা করছি কোশ্চেন নম্বর 35। একটি গাড়ি স্থির ক্ষমতার ইঞ্জিনের সাহায্যে ঘর্ষণহীন সমতল রাস্তায় চলছে।
তার বেগ যেটির সঙ্গে সমানুপাতিক। স্থির ক্ষমতা অর্থাৎ ক্ষমতাটা এখানে কনস্ট্যান্ট বলে দেওয়া আছে, তার বেগ সময়ের কোন ঘাতের সমানুপাতিক হবে বের করতে হবে। এটা আমরা যেটা 33 নম্বর করলাম সেটার মতোই কোশ্চেন নম্বর 35। তাহলে 35 এখানে স্থির ক্ষমতা আর ইঞ্জিন অর্থাৎ আমরা লিখতে পারি প্রশ্নানুযায়ী পি সমানুপাতি, আচ্ছা পি সমানুপাতি না, এখানে তো কারো সমানুপাতি বলে না, স্থির ক্ষমতার, তাহলে পি ইজিক্যাল টু কে, অর্থাৎ ধ্রুবক কনস্ট্যান্ট। স্থির ক্ষমতার পি ইজিক্যাল টু কনস্ট্যান্ট। এখান থেকে আমাদের সময়ের সঙ্গে বেগের সঙ্গে সময় সম্পর্ক বের করতে হবে। তাহলে পি কে আমরা লিখতে পারি এফ ভি ইজিক্যাল টু কে, আবার এফ কে লিখতে পারি আমরা এম এ ভি ইজিক্যাল টু কে, তারপরে এম ভি এ কে লিখতে পারি ডিভি বাই ডিটি ইজিক্যাল টু কে, তারপরে ভি ডিভিকে এখানে রাখলাম কে বাই এম ডিটি, এটা ইন্টিগ্রেশন 0 টু টি 0 টু ভি, এটা হলো ভি ইন্টি আচ্ছা ভি স্কোয়ার বাই 2, এটা হলো 0 টু ভি কে বাই এম ডিটি এর ইন্টিগ্রেশন টি 0 টু টি, লিমিটটা ভি আছে আর এখানেও রাশিটা ভি আছে, তার কোনো চেঞ্জ হবে না, ভি স্কোয়ার বাই 2 আর 0 বসালে তো 0 হয়ে যাবে, কে বাই এম আর এটা হয়ে যাবে টি। আচ্ছা তাহলে ভি স্কোয়ার ইজিক্যাল টু 2 কে এম টি, ভি ইজিক্যাল টু রুট ওভার 2 কে এম অ্যান্ড রুট ওভার টি, অতএব ভি সমানুপাতি রুট টি, ভি সমানুপাতি রুট টি, এটা হচ্ছে অপশান সি। ওকে, তাহলে 35 নম্বর আমাদের হয়ে গেল, এটা হচ্ছে অপশান সি। এরপরে আমরা করব 36। একটি 0.25 এইচপি মোটরের ইঞ্জিনের বেগ 600 আরপিএম, ইঞ্জিনের দক্ষতা 40% হলে মোটরের একটি পূর্ণ আবর্তনের কৃতকার্য আমাদের বের করতে বলেছে। আচ্ছা মোটরের ক্ষমতা দেওয়াই আছে, তাহলে বোর্ডটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। মোটরের ক্ষমতা 36, মোটরের ক্ষমতা কত বলেছে, ক্ষমতা পি ইজিক্যাল টু 0.25 এইচপি, এটাকে আমরা ওয়াট ও জুল সেকেন্ডে নিয়ে আসবো। তাহলে 0.25 ইন্টু 746, আচ্ছা এটা গুণ করলে কত হচ্ছে, আচ্ছা এটা গুণ আমি করে রেখেছি সেটা, আচ্ছা আপাতত থাক, এটা এত ওয়াট অথবা 0.25 ইন্টু 746, এটাকে আমরা জুল পার সেকেন্ডও বলতে পারি। হ্যাঁ এবার কি বলেছে যে আরপিএম দেওয়া আছে, ইঞ্জিনের বেগ, আচ্ছা ওমেগা ইজিক্যাল টু 600 আরপিএম, এটাকে আমরা রেডিয়ান পার সেকেন্ডে করব। তাহলে কি হবে 600 ইন্টু 2 পাই ডিভাইডেড বাই 60 রেডিয়ান পার সেকেন্ড, এটা ক্যালকুলেশন করলে তাহলে হয়ে যাবে 10 সমান সমান 20 পাই রেডিয়ান পার সেকেন্ড। এটা হচ্ছে কৌণিক বেগ। এবার আমাদের পর্যায়কাল বের করে নিতে হবে। আমরা জানি টি ইজিক্যাল টু 2 পাই বাই ওমেগা, তাহলে 2 পাই বাই 2 পাই 2 পাই বাই ওমেগা, তাহলে পর্যায়কাল আমাদের বের হয়ে যাবে
এটা দিয়ে এটাকে কেটে দেবো 10, তাহলে পর্যায়কাল হচ্ছে 1/10, অর্থাৎ একটা আবর্তনের জন্য যে সময় লাগে সেটা হচ্ছে 1/10 সেকেন্ড। ওকে, এটা হচ্ছে একটা আবর্তনের সময়কাল, কারণ আমাদের একটা আবর্তনের দ্বারা কৃতকার্য বের করতে বলেছে। এবার বলেছে ইঞ্জিনের দক্ষতা মাত্র 40%, তাহলে ইঞ্জিনের দক্ষতা হচ্ছে 40%। মোটরের দক্ষতা সমান সমান 40%। ক্ষমতা তো এটা দেওয়া আছে, কিন্তু দক্ষতা হচ্ছে 40%, তাহলে কতটা কৃতকার্য করবে। আচ্ছা, তাহলে আমরা লিখব যে কৃতকার্য। আচ্ছা, আগে সমীকরণটা সাজাই, তাহলে আমরা লিখব প্রশ্নানুযায়ী, আচ্ছা প্রশ্নানুযায়ী না, অতএব আমরা লিখতে পারি ক্ষমতা এর 40% সমান সমান পাবো আমরা কৃতকার্য W/T। হ্যাঁ, ক্ষমতায় 40% হচ্ছে আমাদের কার্যকর ক্ষমতা, এটা হলো আমাদের কার্যকর ক্ষমতা, কার্যকর ক্ষমতা, অর্থাৎ মোটরের গায়ে মোটরের ক্ষমতা বলে দেওয়া হলো 100%, কিন্তু দক্ষতা যদি 40% লেখা থাকে, এর অর্থ হচ্ছে যে মোটরটার 100-এর মধ্যে মাত্র 40% কাজ করবে, যেটা হলো তার কার্যকর ক্ষমতা। ওই কার্যকর ক্ষমতার দ্বারা আমাদের সময়টা বের করতে বলেছে, P × 40/100 W/T। ক্ষমতা সমান সমান কৃতকার্য বাই সময়। তো আমাদের এইটা দেওয়া আছে, W বের করতে হবে, T আমরা বের করে নিয়েছি। তো এদিকে যদি ক্যালকুলেশনটা করে নিই, তাহলে কোনাকুনি গুণ হয়ে যাবে, W × 100 থাকবে এদিকে, আর এদিকে থাকবে PT 40। W আমরা বের করব, তাহলে হবে PT 40 আর এদিকে 100। এবার আমরা সবগুলো বসাবো। P হচ্ছে কোনটা, এটা 0.25 × 746। T কোনটা, T হচ্ছে 1/10। আচ্ছা, নিচে একটা 100 আছে, T হলো 1/10, আর তারপরে এদিকে আছে 40, তাহলে এটা লিখে দিলাম 40। এইবার এটাকে ক্যালকুলেশন করতে হবে। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখা যাচ্ছে আসছে 7.46, 7.46 জুল, 7.46 জুল। আচ্ছা, এটা উত্তরটা আর লিখে দিয়েছে, এটা জুল হবে, এটা হবে অপশান সি। ওকে, এবার আমরা করছি কোশ্চেন নম্বর 37। একটি টারবাইনের ব্লেডের উপর 6000 কেজি মিনিট পার হারে 100 মিটার উপর থেকে জল পড়ছে, এর ফলে টারবাইনে যে ক্ষমতা উৎপন্ন হয় তার পরিমাণ। আচ্ছা, এখানে কি হারে জল পড়ছে, 37। যে হারে জল পড়ছে সেটা দেওয়া আছে, তাহলে লিখব যে টারবাইনের ব্লেডের উপর যে হারে জল পড়ছে সেটি হচ্ছে 6000 কেজি পার মিনিট। তাহলে এটা আমরা সেকেন্ডে করে নিই, তাহলে হবে 6000/60, তাহলে হচ্ছে 100 কেজি পার সেকেন্ড। প্রত্যেক সেকেন্ডে 100 কেজি করে জল পড়ছে। কত মিটার উপর থেকে, হাইটটাও দেওয়া আছে আমাদের 100 মিটার। যে ক্ষমতা, এবার আমরা জানি ক্ষমতা সমান সমান mgh/t, কৃতকার্য বাই সময়। তাহলে
তাহলে m/t, এই যে হারে জল পড়ছে সেটা হচ্ছে m/t। m/tটা কত? 100। 100 আর g হলো আমাদের 10 বলেছে, আর এটা হচ্ছে 100 উচ্চতাটা। এখানে এই m/tটাই হচ্ছে কিন্তু 100, হ্যাঁ, যে হারে জল পড়েছে এটাই সমান সমান হচ্ছে যে হারে জল পড়ছে, এটাকে আমরা বলতে পারি m/t। 100 কেজি পার সেকেন্ড। তাহলে m/t এটা, তাহলে এটা হচ্ছে আমাদের কিসে বেরোবে? ওয়াটে বেরোবে, তাই তো? এটা ওয়াটে বেরোবে, এটাকে আমাদের কিলো ওয়াট করতে হবে। আচ্ছা, তাহলে এটা হবে 10 টু দি পাওয়ার, এটা হচ্ছে ওয়াটে বেরোবে, এটা কত হলো? 1000 বাই 1000, এটা হলো কিলো ওয়াট। তাহলে 3টে শূন্য কাটা, তাহলে উত্তর হচ্ছে 100 কিলোওয়াট। 100 কিলোওয়াট, অপশান সি। এটা হয়ে গেল অপশান সি। ওকে, এরপরে আমরা করছি কোশ্চেন নম্বর 38। মানুষের হৃৎপিণ্ড প্রতি স্পন্দনের 6 × 10⁻⁵ মিটার কিউব রক্ত 0.12 মিটার পারদস্তম্ভ চাপের বিরুদ্ধে সঞ্চালিত করে নারীর স্পন্দন মিনিটে 72 বার হলে হৃৎপিণ্ডের ক্ষমতা কত? পারদের ঘনত্ব দেওয়া আছে 13.6 × 10⁻³ কেজি পার মিটার কিউব। তাহলে আমাদের হৃৎপিণ্ডের প্রতি স্পন্দনে 6 × 10⁻⁵ মিটার কিউব রক্ত 0.12 মিটার পারদস্তম্ভ চাপের বিরুদ্ধে সঞ্চালিত হচ্ছে। আমাদের ক্ষমতা বের করতে বলছে। তাহলে দেখো, আমরা জানি ক্ষমতা P = FV, তাই তো? এবার এই ক্ষমতা FV, তার মানে আমাদের F আর V জানতে হবে। দেখো, চাপ দেওয়া আছে P দেওয়া আছে, এটা হচ্ছে কত? আমাদের 0.12 মিটার Hg চাপটা দেওয়া আছে, এটাকে আমাদের পাস্কেলে করে নিতে হবে। আচ্ছা, তাহলে P থেকে F এ কীভাবে পৌঁছানো যায়? আর আমরা কি জানি যে P = F/A, তাই না? P = F/A। অতএব এখান থেকে আমরা F = PA পেয়ে যাব। F = PA। তাহলে F = PA, কারণ Pটা আমাদের দেওয়া আছে, এইটা আবার বের করতে হবে। এবার এই চাপকে আমরা কিসে কনভার্ট করে নেব? পাস্কালে। তো কিভাবে করতে হয়? আমরা জানি যে পারদের ঘনত্ব দেওয়া আছে। আমরা জানি P = ρgh। রোটা কত? রোটা এখানে দেওয়া আছে হচ্ছে 13.6 × 10⁻³ কেজি পার মিটার কিউব, রোটা দেওয়া আছে। তাহলে P = হয়ে যাবে 13.6 × 10⁻³ জিটাকে ধরে নিলাম আমি 9.8, আর H হচ্ছে 0.12। তাহলে এটা হলো পাস্কাল। এই পিটা আমরা এখানে বসাতে পারবো। আচ্ছা, এরপরে আমাদের বের করতে হবে ভি। বের করার জন্য কি তথ্য দেওয়া আছে? দেওয়া আছে যে হৃৎপিণ্ড প্রতি স্পন্দনে 5 × 10⁻⁵ মিটার কিউব রক্ত সঞ্চালিত করে, আর প্রত্যেক মিনিটে 72 বার স্পন্দন করে। একটা স্পন্দনে অতটা রক্ত প্রবাহিত করে, আর মিনিটে 72 বার। তো আমাদের দরকার 1 সেকেন্ডে কি পরিমাণ রক্ত বেরিয়ে যাচ্ছে সেটা। তো আমরা কি করব? লিখব যে হৃৎপিণ্ড, আচ্ছা এদিকেই করছি, হৃৎপিণ্ড 60 সেকেন্ডে স্পন্দিত হয় 72 বার। হৃৎপিণ্ড 1 সেকেন্ডে স্পন্দিত হয় কয়বার? 72 / 60
বার, কাটাকাটি করে দিলে 12 6 72, 12 5 60, 6/5 বার। এবার একটা স্পন্দনে প্রতি স্পন্দনে বের হয় 6 × 10⁻⁵ মিটার কিউব। তাহলে 6/5 স্পন্দনে বের হয় 6 × 10⁻⁵ × 6/5 মিটার কিউব রক্ত। বুঝে গেল? প্রত্যেক স্পন্দনে তাহলে প্রত্যেক সেকেন্ডে হৃৎপিণ্ড থেকে এত রক্ত বেরিয়ে যাবে। তো সেইখান থেকে আমরা কি পেয়ে যাব? রক্তের বেগটা পেয়ে যাব। এটা ধরলাম আমি সেই ধমনীটা যেখান থেকে রক্তটা বের হবে। এ হলো প্রস্থচ্ছেদ। আর ধরে নিই যে রক্তের বেগ ভি, অর্থাৎ রক্ত 1 সেকেন্ডে ভি দূরত্ব যায়, অর্থাৎ রক্ত 1 সেকেন্ডে যায় ভি দূরত্ব। রক্ত 1 সেকেন্ডে এই দূরত্বটা ধরে নিলাম ভি। আর প্রত্যেক সেকেন্ডে আবার এতটা রক্ত বের হয়। তার মানে এটা ইন্টু এটা, অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থচ্ছেদ করলে আমরা আয়তন পাই, আর সেটা সমান হচ্ছে এটা। অতএব আমরা বলতে পারি যে এ ভি ইজিক্যাল টু হচ্ছে আমাদের এই জিনিসটা, বা এটাকে আমরা ক্যাপিটাল ভি আয়তনের সমান বলতে পারি এটা। অতএব এ ভি ইজিক্যাল টু, আচ্ছা এ ভিটাই বের করছি, এ ভি ইজিক্যাল টু হচ্ছে আমাদের 6 × 10⁻⁵ × 6/5 মিটার কিউব। হ্যাঁ, এ ভি হচ্ছে এটা। তাহলে দেখো সব আমরা পেয়ে গেছি। এবার আমরা বের করব অতএব ক্ষমতা পি ইজিক্যাল টু এফ ভি। এফকে আমরা লিখতে পারি পি এ ভি। এবার পি সমান কত? এইটা 13.6 × 10⁻, আচ্ছা জায়গা হবে না, একটু প্রথম থেকে লিখি। এখান থেকে লিখছি 13.6 × 10⁻³ × 9.8 × 0.12 ইন্টু, এবার এভি মানে এটা 6 × 10⁻⁵ × 6/5। এই সম্পূর্ণটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এখন কিসে পাবো? এটা কিন্তু ওয়াটে পাবো, তাই না? এটা ওয়াটে পাবো। হ্যাঁ, ওয়াটেই অ্যান্সার আছে, অ্যান্সারটা ওয়াটেই আছে। তো এটাকে ক্যালকুলেশন করলে আমরা 1.15 পাচ্ছি, 1.15 ওয়াট। এটা হলো অপশান বি। এটা তোমরা ক্যালকুলেটারে বসালেই উত্তরটা পেয়ে যাবে। এরপর আমরা করছি কোশ্চেন নম্বর 39। আরোহী সহ একটি মোটর সাইকেলের ভর 400 কেজি, সেটি 1/14 নতি বিশিষ্ট নততল বেয়ে 5 মিটার/সেকেন্ড বেগে উপরে উঠতে এবং 30 মিটার/সেকেন্ড বেগে নিচে নামতে পারে। গতির বিরুদ্ধে প্রযুক্ত বাধা বেগের বর্গের সমানুপাতিক। মোটর সাইকেলের ক্ষমতা আমাদের বের করতে হবে। অভিকর্ষ যে ত্বরণ দেওয়া আছে 10 মিটার/সেকেন্ড স্কোয়ার। ওকে, এখানে দেখো নততলের দুটো কন্ডিশন। একটা হচ্ছে একবার এই যে 400 কেজি আরোহী সহ মোটরসাইকেলের ভর উপরে যাবে 5 মিটার/সেকেন্ড বেগে, আর একবার 30 মিটার/সেকেন্ড বেগে নিচে আসবে। এই দুটো অবস্থার ক্ষেত্রেই যে বাধা বল, অর্থাৎ আমরা সেটা ঘর্ষণ বলটাকে ধরে নিলাম, সেটা হবে গতির বর্গের সমানুপাতিক।
এই দুটো কন্ডিশনের সাপেক্ষে আমাদের ক্ষমতাটা বের করতে হবে, তাই তো? তাহলে দেখো সর্বপ্রথম আমি এই যে প্রদত্ত তথ্য সেগুলো লিখে রেখেছি। টোটাল ভরটা কত? ভরটা হচ্ছে 400 কেজি। V1 হচ্ছে যখন উপরে উঠবে 5 মিটার পার সেকেন্ড, V2 যখন নিচে নামবে তখন 30 মিটার পার সেকেন্ড। থিটা 1/14, যেহেতু থিটাটা খুব ক্ষুদ্র তাই সাইন থিটা ইজিক্যাল টু থিটা, সাইন থিটা ইজিক্যাল টু থিটা। জি ইজিক্যাল টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর প্রশ্নানুযায়ী বাধা বল হচ্ছে বেগের বর্গের সমানুপাতিক। এইটুকু তথ্য আমাদের দেওয়া আছে। তারপরে আমরা ওই নততল এর দুটো কন্ডিশন এঁকে এর ফ্রি বডি ডায়াগ্রামগুলো করব। দেখো বস্তুর এই কন্ডিশনটা আমি নিলাম, এইখানে বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে যাচ্ছে, তাহলে mg কাজ করবে নিচের দিকে। এটা থিটা হলে এটা থিটা হবে, তাহলে এই বরাবর হবে mg cos থিটা, এই বরাবর কাজ করবে mg sin থিটা। যেহেতু বস্তুটা উপরের দিকে যাচ্ছে তাই বাধা বলটা কাজ করবে এদিকে, আর নর্মাল ফোর্স উপরের দিকে। এটা হলো একটা কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন কি? দ্বিতীয় কন্ডিশন হচ্ছে এবার বস্তুটা নিচের দিকে আসছে 30 মিটার পার সেকেন্ড বেগে, নিচের দিকে আসছে। আচ্ছা, mg নিচের দিকে, এটা থিটা হলো এটা থিটা, এটা হলো mg cos থিটা, নর্মাল ফোর্স উপরের দিকে। তাহলে এখন বাধা বল, যেহেতু বস্তুটা নিচের দিকে আসবে, বাধা বল হচ্ছে উপরের দিকে। এই অবস্থায় এবার আমরা লিখব প্রথম ক্ষেত্রে F1 সমানুপাতি ভি স্কোয়ার, F1 সমানুপাতি ভি স্কোয়ার। তাহলে F ইজিক্যাল টু সমানুপাতি চিহ্ন তুলে দিলে কে ভি স্কোয়ার। ভিটা কত? প্রথম ক্ষেত্রে 5, তাহলে 5-এর স্কোয়ার করলে 25, তাহলে F1 সমান হয়ে যাচ্ছে আমাদের 25, বাধা বলটা 25 কে। আচ্ছা, মোটর গাড়ির ক্ষমতা সমান সমান FV। তাহলে Fটা এখানে প্রথম ক্ষেত্রে কত? F হচ্ছে mg sin থিটার জন্য এবং বাধা বলের জন্য। তারপরে গাড়িটা 5 মিটার পার সেকেন্ড বেগে উপরে উঠছে, তাহলে Fটা হচ্ছে F1 প্লাস mg, এই দুটো প্লাস F1 প্লাস mg sin থিটা, আর বেগটা হলো V1। তাহলে ওঠার সময় গাড়ির যে ক্ষমতা FV সেটা হচ্ছে F1 প্লাস mg sin থিটা V1। বোঝা গেছে? মানে গাড়িকে মিনিমাম mg sin থিটা, যেটা বস্তুটা নিচের দিকে কাজ করছে, যে গাড়িটা যেহেতু উপরের দিকে যাবে তাই বাধা বলটাও এদিকে কাজ করবে। তাহলে এই দুটো সমান বল মিনিমাম প্রয়োগ করতে হবে বস্তুটাকে উপরের দিকে নিয়ে যেতে। তাহলে P সমান সমান হচ্ছে FV, তাহলে Fটা হচ্ছে এই দুটো আর V1 হচ্ছে গতিবেগটা। ওকে, এবার দ্বিতীয় ক্ষেত্রে গাড়িটাকে নিচের দিকে আসছিল 30 মিটার পার সেকেন্ড বেগে। এই ক্ষেত্রে mg sin থিটা এদিক বরাবর, বাধা বলটা কাজ করবে উপরের দিকে। তাহলে F হচ্ছে আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রেও আমরা F2 সমানুপাতি ভি স্কোয়ার কে V2 স্কোয়ার, F2 ইজিক্যাল টু 900 কে। তাহলে গাড়ির মোট ক্ষমতা F ইজিক্যাল টু P ইজিক্যাল টু FV। F হচ্ছে এখন mg sin থিটা মাইনাস F2 আর V2, P ইজিক্যাল টু ক্ষমতা সমান সমান এখানে লেখাই আছে, দেখো FV। তাহলে এটা হচ্ছে F আর এটা হচ্ছে V। Vটা এখানে হয়ে গেল V2, Vটা এখানে হয়েছিল V1। ওকে, তাহলে দুটো কন্ডিশন আমরা পেয়ে গেলাম। এরপরে 1 ও 2 থেকে আমরা কি বের করব? আমরা বের করব কেটা কত, এই যে কনস্ট্যান্টটা কে সেটা কত। দুটো ক্ষেত্রেই P ইজিক্যাল টু এটা, P ইজিক্যাল টু এটা, তাহলে দুটো সমীকরণ সমান। 1 ও 2 নম্বর সমীকরণ আমরা সমান করে দিলাম। আচ্ছা, এই পার্টটা এখানে রাখলাম, এই পার্টটাকে এখানে নিয়ে আসলাম, এটা এদিকে ছিল, এটাকে এই পারে নিয়ে গেলাম। তাহলে V2/V1 এদের মান আমরা জানি। V2 অ্যান্ড V1, এটা 30, এটা আচ্ছা V2 30, এটা 5 হয়ে গেল, কাটাকুটি করে 6, এটা দিয়ে এটাকে কেটে দিলাম 6। আচ্ছা, তারপরে বাকিগুলো বসাবো। F1 কত? 25K, F1 25K, M হচ্ছে 400, G 10 আর sin থিটা 1/14, 410 1/14। আর V2টা হচ্ছে F2টা, হ্যাঁ এখানে F2 হচ্ছে 900K, 900K। 25Kটা থাকলো। এবার নিচের পার্টটাকে আমরা এদিকে নিয়ে চলে গেলাম, এটা গুণ করলে হচ্ছে 4000/14, এটা হলো তাহলে 4000/14, এর সঙ্গে 6 গুণ আর 900 এর সঙ্গে 6 গুণ, এটা K, এটা হচ্ছে K, 5400K। আচ্ছা, এরপরে আমাদের আরও জায়গার দরকার, তো এই পার্টগুলো আমি মুছে দিলাম। তো আমরা বের করব K এর মান। তাহলে কি করছি? 25K প্লাস
5400 কে ইজিক্যাল টু, এটাকে এপারে নিয়ে আসলাম, এটাকে এপারে নিয়ে যাব, 4000 ইন্টু 6/14 মাইনাস 4000/14। তো এটা হচ্ছে আমাদের 5425 কে, এটা লসাগু করলে 14, 2400, 24,000 মাইনাস 4000, তাহলে এটা হবে 20,000/14। এরপরে আমরা কে বের করতে পারবো, কে ইজিক্যাল টু 20,000/14 আর বাই এটা 5425। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো 0.266, এরকমই না, 0.2633, হ্যাঁ, কে এর মান হচ্ছে এটা। আচ্ছা, এরপরে আমরা কি করব, এরপরে আমাদের বের করতে বলেছে ক্ষমতা, তাই তো? তাহলে যে কোনো একটা সমীকরণে এবার আমরা বসাবো, 1 নম্বর থেকে পাই। তো এই নিচের পার্টটা মুছে দিচ্ছি, 2 নম্বরটা, 1 নম্বর সমীকরণটা এখানে লেখাই আছে, এটা মুছে দিলাম। এবার 1 নম্বর সমীকরণে আমরা সব মানগুলো বসাচ্ছি। তো এই পি ইজিক্যাল টু এফ কত ছিল, এফ, হ্যাঁ, এই যে এফ, হ্যাঁ, এই মানগুলো বসালে এরকমই হবে। 25, এটা হলো 25, কে এর মান হচ্ছে আমাদের 0.2633, তারপরে প্লাস এটা সম্পূর্ণ গুণ করে দিচ্ছি একবারে, তাহলে হচ্ছে 4000/14। এরপরে ভি ওয়ানটা হচ্ছে 5। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে 1461.4 ওয়াট। এটা হচ্ছে আমাদের অপশান 1461.4 ওয়াট, অপশান বি। ঠিক আছে, তাহলে আমাদের 39 নম্বরের হবে অপশান বি। ওকে, এরপরে আমরা করব কোশ্চেন নম্বর 40। স্থিতিশক্তি বাড়বে যদি কৃতকার্য, স্থিতিশক্তি কখন বাড়বে? সংরক্ষী বলের বিপরীতে কৃতকার্য হলে, সংরক্ষী বল দ্বারা, অসংরক্ষী বলের বিপরীতে অসংরক্ষী বল দ্বারা। আচ্ছা, স্থিতিশক্তি কখন বাড়ে সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে সংরক্ষী বল অর্থাৎ চুম্বকীয় বল, বা আমরা বলতে পারি তড়িৎ বল, অভিকর্ষজ বল, এগুলো হচ্ছে সংরক্ষী বল, যারা পথের উপর নির্ভর করে না। কোশ্চেন নম্বর 40, আমরা জানি সংরক্ষী বল দ্বারা, আমরা জানি সংরক্ষী বল দ্বারা কৃতকার্য যে হবে তার দুটো কন্ডিশন, একটা হচ্ছে বল দ্বারা কৃতকার্য, আর একটা হবে বলের বিরুদ্ধে কৃতকার্য। যখন বল দ্বারা কৃতকার্য হবে, অর্থাৎ সংরক্ষী বলটা নিজে এখানে কৃতকার্য করবে, যেমন এই মার্কারটাকে আমি ছেড়ে দিলাম, তাহলে এটা নিচে পড়ে যাবে, এক্ষেত্রে কৃতকার্যটা কে করছে? সংরক্ষী বলটা করছে। তো সংরক্ষী বল দ্বারা কৃতকার্য কোনটা? যেমন কোনো বস্তুকে উপর থেকে ফেলে দেওয়া, এক্ষেত্রে সংস্থার মার্কারটা যখন এই হাইটে ছিল, এটাতে স্থিতিশক্তি ছিল, যেই মার্কারটাকে ছেড়ে দেব ভূমিতে পড়ে যাবে, এর স্থিতিশক্তি ধীরে ধীরে কমতে ভূমিতে একদম শূন্য হয়ে যাবে। তাহলে এখানে স্থিতিশক্তি কি হচ্ছে? স্থিতিশক্তি হ্রাস পায়।
আর বলের বিরুদ্ধে কৃতকার্য, বলের বিরুদ্ধে কৃতকার্য কোনটা? যেমন এই কোনো একটা বস্তুকে আমরা ভূমি থেকে উপরে তুললাম, এটা হচ্ছে অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য করছি। যেমন কোনো বস্তুকে ভূমি থেকে উপরে তোলা। এক্ষেত্রে সংরক্ষী বল যেমন অভিকর্ষজ বল, এই অভিকর্ষজ বলের বিরুদ্ধে আমরা কার্য করছি, অভিকর্ষজ বলের বিরুদ্ধে আমরা কার্য করলাম। কিন্তু যেই বস্তুটা ভূমি থেকে উপরে আসবে তার স্থিতিশক্তি বাড়বে, ফলে এক্ষেত্রে কী হয়? স্থিতিশক্তি বৃদ্ধি পায়, স্থিতিশক্তি বৃদ্ধি পায়। তো আমি টোটাল ডিটেলসটা ডিসকাশন করে দিলাম, কারণ সংরক্ষী বলের এইরকম জিনিসগুলো বই আমাদের দেওয়া নেই। তো এক্ষেত্রে স্থিতিশক্তি বাড়বে কোন ক্ষেত্রে? যখন সংরক্ষী বলের বিপরীতে কাজ করবে। তাহলে এটা হবে অপশান এটা, সংরক্ষী বলের বিরুদ্ধে কৃতকার্য হতে হবে। স্থিতিশক্তি বাড়লে সংরক্ষী বলের বিরুদ্ধে কৃতকার্য হতে হবে, অপশান এ। তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি। যদি ক্লাস ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে ভিডিও শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।